অনেকেই আছেন আমার কথা শুনে আমাকে আওয়ামী লীগের দালাল বলে গালি দেন। আমি বলবো আমার কথা শোনার পরে যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলে গালি দেন আমি বলবো তিনি জ্ঞান শূন্যতায় ভুগছেন। তার জ্ঞানের পরিধি বাড়ানো উচিত, জ্ঞান অর্জন করা উচিত। হ্যাঁ, আমি আওয়ামী লীগের পক্ষে বলি না, আমি বিএনপির বিপক্ষেও বলি না, এনসিপির বিপক্ষেও বলি না। আমি যেটা সত্য সেইটা বলি। তবে আমি স্বীকার করেছি, আমি স্বীকার করে নিচ্ছি আমি বাংলাদেশের দালাল, বাংলাদেশের জনগণের দালাল, আমি ৭১-এর মহান মুক্তিযুদ্ধের দালাল, আমি বঙ্গবন্ধুর দালাল, এবং এই দালালি আমি করে যাব। আমি সত্য কথা বলে যাব। আসেন ভাই, আমি এর আগে বন্দর করিডোরের বিষয় নিয়ে যে খোলাসা করে যে কথাগুলো বলেছিলাম, আপনারা জানেন এই সরকার কিন্তু বন্দর করিডোরের বিষয় নিয়ে এখন একেবারে চুপ। কেন? আমার আপনার প্রতিবাদের মুখে পড়ে সেই বন্দর করিডোর থেকে কিন্তু তার যে প্ল্যান এ ছিল সেই প্ল্যান এ কিন্তু ভেস্তে চলে গেছে। এখন সরকার রয়েছে, নিউজগং সরকারের রয়েছে প্ল্যান বি। তার প্ল্যান বির ফলশ্রুতিতে প্ল্যান বি বাস্তবায়নের লক্ষ্যেই তিনি বাংলাদেশের ঢাকায় তথাকথিত মানবাধিকারের একটি অফিস তিনি স্থাপন করেছেন। যে অফিসটা মূলত যারা কি বলে এই অফিসের পরিচালনার পিছনে যে এজেন্টরা কাজ করে, যে এজেন্টের একটি বড় অংশ তারা সমকামিতায় বিশ্বাস, সেই সমকামীদের অফিস বললেও চলে, যেটা আমাদের বিভিন্ন ইসলামিক স্কলাররা সে বিষয়টি বলেছেন, প্রতিবাদও করেছেন, আপনারা জেনে থাকবেন। সম্প্রতির সময় রফিকুল ইসলাম মাদানী তিনি গিয়েছিলেন চট্টগ্রামে ইসলামী দাওয়াতের জন্য, ফেসবুকে স্ট্যাটাসটা তিনি দিয়েছেন। সেখানে গিয়ে তিনি দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন বান্দরবন সহ আমাদের পাহাড়ি অঞ্চলের একটি বড় অংশই কুকিচিন্দের দখলে চলে গেছে। কুকিচিন্দের সেখানে হরহামেশা অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন, নজরদারি রাখতেছেন, যেখানে বাংলাদেশের প্রশাসন কিংবা সেনাবাহিনী খুবই নীরব ভূমিকায় রয়েছে। বাংলাদেশে যে তথাকথিত এই সমকামীদের অফিস বা মানবাধিকার অফিস নামে ব্যানার দিয়ে যে অফিসটা চালু হয়েছে, এই অফিস চালুর পিছনে তো অনেক বড় একটা অংশ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তারপরেও কেন সেই অফিস, এই অফিসের আড়ালে যে অস্ত্র চালান যাচ্ছে কুকিচিনদের হাতে, সে নজর কি আপনারা রাখছেন? প্ল্যান বি যদি সরকার বাস্তবায়ন করে ফেলতে পারে তো বেশি সময় লাগবে না, আগামী 3 থেকে 4 মাস লাগবে সময়। সেই 4 মাসের মধ্যেই আমার বাংলাদেশের মানচিত্রটা এখন এমনভাবে ধরে রেখেছে, একেবারে কাগজের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার জন্য বাংলাদেশের মানচিত্রটাকে তারা কয়েক ভাগে বিভক্ত করে ফেলবে। সেইভাবেই বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই সরকারের যিনি পরিবেশ উপদেষ্টা তথাকথিত রেজওয়ানা, রাজাকারের মেয়ে, তিনি কিন্তু অনেক আগেই বলেছিলেন যে বাংলাদেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে। তিনি যে দীর্ঘ কয়েক মাস ক্ষমতায় এসেই তিনি আমাদের যে দ্বীপটি বন্ধ করে রেখেছেন, সেখানে কেউ যেতে পারছে না। কিন্তু আপনারা দেখেছেন যে সিলেটের যে ভোলাগঞ্জে যে সাদা পাথরের এলাকা, সেখানে যে পরিবেশ একেবারে সারকার হয়ে গেছে, লুটপাটের মহোৎসব চলতেছে, সে বিষয়ে কিন্তু তার কোনো বদবাক্য নাই। আর সেখান থেকে তো কয়েকশো কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দিয়ে আমি আসি। আমাদের যে বুড়িগঙ্গা নদীটি রয়েছে, সেই বুড়িগঙ্গা নদীর সম্পর্কে তিনি আজ পর্যন্ত তার পরিবেশের বিষয় নিয়ে কোনো কথা বলেছেন? যাই হোক, সেদিকে আমরা পরে যাই। কথা একটু মূল্যবান কথাগুলো আপনাদের সাথে শেষ করে নেই। মানচিত্রটাকে যে এক প্রকার সেল হয়ে গেছে, দেশের মানচিত্র যে বিক্রি করে ফেলছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সেটি প্রমাণ একাধিকবার আপনাদের কাছে উপস্থাপন করেছি, আরও উপস্থাপন করব। এরপরে যদি আপনার বোধোদয় এবং ঐক্যবদ্ধ না হতে পারেন, আমার আর কিছু করার থাকবে না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রকমের জেল জুলুম খাটতেছি, নির্যাতন সহ্য করতেছি, এখনো হুমকি ধামকি একের পর এক আসতেছে। তারপর আমি আমার প্রতিবাদ এবং সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার সর্বোচ্চ রকমের চেষ্টা করে যাচ্ছি। দেখবেন যে সরকারের কিন্তু যে বিডার চেয়ারম্যান, বিদেশি নাগরিক, সিঙ্গাপুরের নাগরিক আশিক, তিনি বলছেন কি আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের 3টা বন্দর তিনি বিদেশিদের হাতে তুলে দিতেছেন। কথা রফা দফা আর কি। এই বন্দর দিয়েই বড় বড় অস্ত্রের চালানগুলো কুকিচিনদের হাতে চলে আসবে। একদিকে কিছুদিন পরে যে গৃহযুদ্ধের মধ্যে মিনিমাম ঢাকার মধ্যে, আমি বললাম তো বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে কুকিচিনদের 1.5 থেকে 200, মাথায় রাখবে, 1.5 থেকে 200 জায়গায় তাদের কারখানা স্থাপন করা হয়ে গেছে। তারা সেখানে ঘাঁটি করে ফেলছে 1.5 থেকে 200 স্থানে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায়। এবং এই হামলাগুলো তারা একটা সময় তারা স্বাধিকার যে দেশটা, আমি যে আগেই বলেছি যে ইউনূসের এই দেশে, তিনি এই দেশে তারা নাগরিক না, তারা এই দেশের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য আসছেন, ভবিষ্যৎ সংস্কারের জন্য আসছেন। তারা কোনো একটা অমাবস্যার রাতে কিংবা পূর্ণিমার রাতে হুট করে দেশ ছেড়ে চলে যাবেন। বিপাকে পড়বো আমরা, বিপদে পড়বো আমরা, কেননা তারা এই দেশের কিন্তু কেউ না। আমাকে আপনাকে দেশে থাকতে হবে ভাই।
সুতরাং কোন দল ক্ষমতায় আসলো, কোন দল ক্ষমতায় গেল, ওই চিন্তা না করে আগে দেশ রক্ষা করুন, দেশের মানচিত্র রক্ষা করুন। দেশের মানচিত্র রক্ষা করলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দল জনগণ যে দলকে ক্ষমতায় বসাবে সেই দল ক্ষমতা আসবে, স্রেফ, এর বাইরে আর কোনো কথা। কিন্তু সবার আগে তো আপনার দেশকে বাঁচাতে হবে। আপনি যদি দেশের জন্য রাজনীতি করেন, দেশের জনগণের জন্য যদি রাজনীতি করেন, তাহলে আপনি তো দেশ বিকিয়ে দিয়ে বা বিলিয়ে দিয়ে তো আপনি রাজনীতি করতে পারেন না। তাহলে তো আমি বলবো আপনি দেশ বিরোধী। আপনি দেশে শুধু এই যে মূলা ঝুলিয়ে রেখে যে সকল মানে উন্নয়নের বুলি ছড়াচ্ছে এই সরকারের মতো করে, আপনি সেই দেশদ্রোহী। আপনি যদি ভিনদেশীদের এতই বিশ্বাস করেন, একদিকে দেখবেন যে বিএনপির এক নেতা, একজন সচিব, সাবেক সচিব, বিএনপি চেয়ারপারসনের সচিব তিনি ছিলেন, তিনি বলেছেন যে সরকারের 8 জন উপদেষ্টার ভয়ঙ্কর রকমের দুর্নীতির তথ্য প্রমাণ তার কাছে আছে, তিনি চাইলে সেটা প্রকাশ করতে পারেন। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন তাদের প্রতি তার ভয়ঙ্কর রকমের আস্থা আছে, বিশ্বাস আছে। কোন দিকে যাবেন? এখন কথা ওই দিকে না, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব বা কোনো রাজনৈতিক দলের বলির উপরে আমাদের নির্ভর করে চললে হবে না। আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমাদের মানচিত্র এখন আমাদের রক্ষা করতে হবে। যেভাবে আমরা 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ ভাই বাবা বোনকে হারিয়েছি, 2 লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে একটি স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব পেয়েছি। ঠিক এখন সেই বাংলাদেশটাকে রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই দেশদ্রোহী আলশামস আল বদর, এই শান্তি কমিটির বাচ্চাদের, রাজাকারের বাচ্চাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে। সেজন্য সকলকে বলবো আপনারা এখন ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষার্থে এগিয়ে আসুন। ভিডিও শেষে শুধু একটা কথাই বলে যাই, ইউনূস সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না। কলমে খাতায় লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এর মধ্যে দেশে ইতিমধ্যে কিন্তু স্নায়ু গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং আগামীতে প্রত্যক্ষভাবে আপনারা সেটা দেখতে পাবেন। একটি গৃহযুদ্ধের দিকে দেশ চলে গেছে, একটি যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে কখনো নির্বাচন হয় না। সুতরাং ইউনূসের সেই চিন্তা নাই। ইউনূসের মূল চিন্তাই হচ্ছে বাংলাদেশের মানচিত্র, মায়ানমারের একটা অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে, আর সেই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির আব্বা হবেন ইউনূসগং এবং এই সরকারে থাকা 17 জন বিদেশি নাগরিক। তারা মূলত আমেরিকান ইসরায়েলের এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়েই বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে সেইভাবে তারা কাজ করে যাচ্ছে। আসুন, এখনো সময় আছে ঐক্যবদ্ধ হয়ে এই বিরুদ্ধে এবং দেশের মানচিত্র রক্ষার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসি। দেশের মানচিত্র রক্ষা করে দেশের পতাকা রক্ষা করি। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরু জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।